আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দিলে সেটি আর রাজনীতি থাকে না, হয়ে যায় একদলীয় শাসন। কারণ বাংলাদেশের রাজনীতি মানে আওয়ামী লীগ বনাম আওয়ামী বিরোধীরা। তাই আওয়ামী লীগকে বাদ দিলে আওয়ামী বিরোধীরাই ক্ষমতায় থাকে এবং মূলত একদলীয় শাসনেই দেশটা তছনছ হয়ে যাওয়ার দশা হয়। 2024 সালের আগস্টে অবৈধভাবে ক্ষমতা দখল করে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ 18 মাস ধরে সেটা প্রমাণ করে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছেন এবং তারেক রহমানও সেটাই প্রমাণ করে যাচ্ছেন। প্রশ্ন হলো, তারেক রহমান যদি সত্যি ইউনূসের অবৈধ শাসনের ধারাবাহিকতা বজায় রাখেন বা রাখবেন, তাহলে আরেকটি সাজানো নির্বাচনেরই বা কি প্রয়োজন ছিল? কেনই বা ইউনূসকে সরিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসানো হলো? এসব প্রশ্নের উত্তর খোঁজার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটিও এখন খুব জরুরি যে কেন বিএনপি আসলে আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দিতে চাইছে না। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি বিএনপির ভরসায় রাজনীতি করবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টতই বলেছেন যে তিনি এবং তার সরকার আওয়ামী লীগের উপর থেকে অবৈধ ইউনূস সরকারের দেওয়া অবৈধ নিষেধাজ্ঞা তুলবেন না। কিন্তু নির্বাচনে জয়লাভের আগে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছিলেন তিনি এবং তার দল কোনো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞায় বিশ্বাস করেন না। একই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও বলেছিলেন। বোঝাই যাচ্ছে নির্বাচনের আগে এবং পরে বিএনপি এবং তাদের শীর্ষ নেতাদের কথাবার্তায় আমূল পরিবর্তন ঘটে গেছে। আর এই কারণেই বোঝা যাচ্ছে যে অবৈধ ইউনূস সরকার একটি সাজানো নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে তাদের এক্সটেনশনই মূলত কার্যকর করেছেন। সমস্যা হলো, আওয়ামী লীগের মতো সবচেয়ে পুরাতন, পোড় খাওয়া, বৃহত্তর গণতান্ত্রিক রাজনৈতিক দল কি বিএনপির নিষেধাজ্ঞা প্রত্যাহারের তোয়াক্কা করবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তাকে আরো সুতীব্র করে তুলতে পদক্ষেপ নিতে শুরু করবে? বিশ্লেষকরা বলছেন যে অবৈধ ইউনূস সরকারের নির্বাহী আদেশে যেমন আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল নিষিদ্ধ হয় না, তেমনি বিএনপির মতো 21শে আগস্টের খুনির সরকারও আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুললো কি তুললো না তাতেও কিছু এসে যায় না। আওয়ামী লীগের প্রয়োজন এবং প্রাসঙ্গিকতা বাংলাদেশের প্রতিটি ধূলিকণা জানে এবং বিশ্বাস করে। বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে, এটা স্পষ্ট করে দিচ্ছে যে বর্তমান বিএনপি সরকার আসলে ফ্যাসিস্ট ইউনূসের ইন্টেরিম বা অন্তর্বর্তী শাসনের একটি বর্ধিত সংস্করণ। ইউনূস যে নিষেধাজ্ঞা খেলা শুরু করেছিলেন, বিএনপি সরকারও এখন সেই একই লাঠি ঘুরিয়ে চলেছে। দুঃখজনক বাস্তবতা হলো, রাজনীতিতে বাজে উদাহরণগুলোই সবচেয়ে বেশি স্থায়ী হয়। ইউনূসের সেই ফ্যাসিজমটাই এখন পরম মমতায় লালন করছে বিএনপি। যদিও নির্বাচনের আগে গত 26শে জানুয়ারি টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন ভিন্ন কথা। তিনি নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন বলে জানিয়েছিলেন এবং প্রশ্ন রেখেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার কি নিশ্চয়তা আছে? অথচ ক্ষমতায় বসার পর সেই নিশ্চয়তার তোয়াক্কা না করে তিনি নিজেই ইউনূসের দেখানো পথে হাঁটছেন। টাইম ম্যাগাজিনে তিনি নিজেকে স্পাইডারম্যানের উদ্ধৃতি দিয়ে ক্ষমতার সঙ্গে বড় দায়িত্ব আসার কথা বললেও বাস্তবে সেই দায়িত্বশীলতা এখন রাজনৈতিক প্রতিহিংসার চাদরে ঢাকা পড়ে যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের যে বিশাল গণভিত্তি রয়েছে, তাতে এই দলটির পুনরুত্থানের জন্য কারো দয়া বা প্রত্যাবাসন এর প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। তাদের প্রয়োজন সাহসী প্রত্যাবর্তন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে থাকতে তারা বিরোধী দলের ত্যাগের রাজনীতি আর রাজপথের লড়াইয়ের ভাষা ভুলে গেছে কিনা এই প্রশ্ন কেউ কেউ তুলছেন। কেউ বলছেন আওয়ামী লীগ এখন অন্যের মুখাপেক্ষী, যেন কেউ এসে তাদেরকে অধিকার ফিরিয়ে দেবে, ঝুড়িতে ক্ষমতা তুলে দেবে। কিন্তু আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়াবে বা দাঁড়াতে পারে তা তো বারবার প্রমাণ করেছে দলটি। সমস্যা হলো, বাংলাদেশের মূল রাজনীতি যেমনটা শুরুতেই বলেছি, আওয়ামী লীগ বনাম আওয়ামী বিরোধী বৃত্তে ঘুরপাক খায়। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি সেরকমই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়নি বিএনপি, এরকম একটি আলাপ বিএনপি নেতারা প্রায়শই দিয়ে থাকেন, কিন্তু এটা আসলে সম্পূর্ণ মিথ্যাচার।
বাস্তবতা হলো গত বছরের বা 2025 সালের 11ই মে যখন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তখন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে বলেছিলেন যে এই সিদ্ধান্তে বিএনপি আনন্দিত। যদিও পরবর্তীতে 25শে সেপ্টেম্বর খালেদ মহিউদ্দিনের সাথে এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি রাজনৈতিক দল হয়ে বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না। মির্জা ফখরুলের এই বক্তব্য বিএনপির ক্লাসিক রাজনৈতিক দ্বিচারিতার চরিত্র বা দ্বিচারী চরিত্রের একটি উদাহরণ। 18ই সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে ফিরেও তিনি বলেছিলেন, বিএনপি পিআর নির্বাচন ব্যবস্থার পক্ষে নয় এবং কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। অথচ পর্দার আড়ালে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রক্রিয়ায় বিএনপি, জামায়াত, এনসিপি একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। 5ই আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দৃশ্যত সবচেয়ে বড় লাভবান রাজনৈতিক দল বিএনপি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিএনপি হয়তো ভূমিধস বিজয় পেত না, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় জামায়াতের জুজু তুলে বা জুজুর ভয় দেখিয়ে বিএনপি অনেক আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের ভোট বাগিয়ে নিয়েছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে ছিল বিএনপির একটি বড় ভোট ব্যাংক জামায়াতে চলে যায়, যা বিএনপি নির্বাচনের আগে অনুধাবন করতে পারেনি। যদিও দেশের প্রায় 70% জনগণ নির্বাচন বর্জন করে, যা তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পর দেওয়া বক্তব্যে স্পষ্ট হয়েছে। তিনি দাবি করেছেন, যারা নির্বাচনে ভোট দেয়নি তিনি তাদেরও প্রধানমন্ত্রী। অর্থাৎ আওয়ামীবিহীন রিগ নির্বাচনে বিএনপি প্রধান বেনিফিশিয়ারি হলেও তারা আওয়ামী লীগের ভোটারদের নীরব প্রত্যাখ্যান বা সাইলেন্ট রিভোল সম্পর্কে সম্পূর্ণ অবগত। এখন প্রশ্ন তুলতে হবে যে বিএনপি কি রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে কি নেবে না। বিশ্লেষণে দেখা যাচ্ছে যে বিএনপি এখন সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ার স্ট্র্যাটেজি নিয়েছে, ঠিক 75 পরবর্তী সময়ে যেমনটি জিয়াউর রহমান নিয়েছিলেন। জেনারেল জিয়াউর রহমান যেভাবে বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন এবং পরবর্তীতে শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দিয়েও টিকতে পারেননি, তারেক রহমানও সম্ভবত সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখছেন। তারেক রহমান তার আন্তর্জাতিক ইতিবাচক ব্র্যান্ডিং বা পজিটিভ ইমেজ তৈরির জন্য হয়তো খুব দ্রুত আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন বা নিতে বাধ্য হবেন, কারণ তিনি জানেন বাংলাদেশের উগ্র মৌলবাদী সম্প্রদায় বিএনপির ভোট ব্যাংক নিয়ে গেছে, ভাগ বসিয়েছে। জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার মতো সাংগঠনিক শক্তি বা আদর্শিক অবস্থান বিএনপির নেই, যা আওয়ামী লীগের আছে। বিএনপি যদি রাজনৈতিকভাবে ভিশনারি হতো তবে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিত। কারণ জামায়াত এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রভাব যেমন বাড়ছে, তাতে বিএনপি যদি আওয়ামী লীগকে রাজনীতিতে জায়গা না দেয় তবে অদূর ভবিষ্যতে জামায়াত বিএনপির পুরো ভোট ব্যাংক গিলে ফেলবে এবং আওয়ামী লীগের পর দেশের বৃহত্তম শক্তিতে পরিণত হবে। এইবার বিএনপির লড়াই নিজেদের অস্তিত্বের জন্যই। বিএনপি ভালো করেই জানে আওয়ামী লীগের ভোট ব্যাংক দেশের 50% অধিক। তাই জামায়াতের হাত থেকে বাঁচতে এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে তারেক রহমান হয়তো নিজেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইবেন, যদিও 21শে আগস্টের গ্রেনেড হামলার ইতিহাস তার পিছু ছাড়বে না কখনোই। তাহলে এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগকে ফেরার জন্য বিএনপির উপর নির্ভর করবে? উত্তরটা যে কোনো আওয়ামী লীগ নেতাই দেবেন এভাবে যে প্রশ্নই আসে না। আওয়ামী লীগের ডাকে দেশের প্রায় 70% মানুষ ভোট কেন্দ্রে যায়নি, এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। নির্বাচনে বিএনপি অনেক আসনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে জিতেছে এবং জেতার পর কৃতজ্ঞতা স্বরূপ নিজেরাই আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছে। গত কিছুদিন ধরে সারা দেশে শতাধিক আওয়ামী কার্যালয় বা আওয়ামী লীগ কার্যালয় নতুন করে খোলা হয়েছে, যার জন্য তারা বিএনপি এবং প্রশাসনের নির্দেশনার অপেক্ষা করেনি। আসলে বিএনপি ভালো করেই জানে আওয়ামী লীগকে প্রশাসনিক আদেশে আটকে রাখার সাধ্য তাদের নেই। খুলনায় বা ফরিদপুরে বিএনপির পরিণতি প্রমাণ করে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার করে তারা সেখানে দাঁড়াতে পারেনি। ইতিহাস বড়ই নিষ্ঠুর। আজ যদি বিএনপি ফ্যাসিস্ট ইউনূসের দেখানো পথে হেঁটে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বজায় রাখে, তবে কাল আওয়ামী লীগ ফিরলে হয়তো একই কায়দায় বিএনপির উপর নিষেধাজ্ঞা দেবে। এই প্রতিহিংসার চক্রে বাংলাদেশ এক অন্তহীন ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, যার মশাল এখন বিএনপির হাতে। তবে বিএনপি যদি রাজনৈতিক দেউলিয়াত্ব ঘোচাতে চায় এবং জামায়াত নিয়ন্ত্রিত মৌলবাদী রাজনীতির গ্রাস থেকে বাঁচতে চায়, তবে আওয়ামী লীগের স্বাভাবিক রাজনীতি নিশ্চিত করাই হবে তাদের জন্য একমাত্র রক্ষা কবচ, যেটা আজ হোক কাল হোক তারেক রহমানকে দিতেই হবে। যে থুতু আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনাকে গিলতেই হবে, সে থুতু আপনি ফেলবেন কেন?
প্রশ্নটা হচ্ছে সেখানে। তারেক রহমান জানেন যে তাকে আওয়ামী লীগকে ফিরতে দিতেই হবে, আজ কিংবা কাল। কেন এখন নয়, সেটাই তো প্রশ্ন। সেটাই আসলে রাজনীতি, রাজনৈতিক প্রজ্ঞা। ভালো থাকবেন সবাই। তেলের হাহাকারে বাংলাদেশ, নরেন্দ্র মোদীর দরবারে তারেক রহমান, দিল্লি কি পারবে বাংলাদেশের সংকটে পাশে দাঁড়াতে? এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো। কথা বলবার আগে আমরা একটু ভিডিও ক্লিপ দেখে আসব, তারপরে আলাপটা শুরু করতে চাই। চলুন আমরা একাধিক ভিডিও ক্লিপ দেখে আসি। এখানে দুঃখের কথা আছে, এখানে মজার কথা আছে, আমরা সেগুলো একটু দেখে আসি, তারপরে আলাপটা শুরু করতে চাই। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? 18 বছরের ফার্স্ট টাইম ভোটার তরুণেরা কেমন আছেন? ডিজিটাল বাংলাদেশ কেমন আছে? হাতে মোবাইল, 16 কোটি মানুষ। ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে, বা আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি। কাজে যারা অনেক বেশি জ্ঞানী, তো তাদের জ্ঞানের ভান্ডার এত বেশি যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটা ভুলে যান, কিন্তু উল্টোপাল্টা একটা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। দর্শক, তেলের জন্য হাহাকারের লাইন দেখলেন, আরেকটা লাইন দেখলেন যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি পূর্বের বক্তব্যের অডিও পাঞ্চ করা হয়েছে। সেই অডিওতে ওবায়দুল কাদের জিজ্ঞেস করছেন যে কেমন আছেন আপনারা। সত্যি আজকে জিজ্ঞেস করতে হয় যে আমরা কেমন আছি, আমরা কি ভালো আছি? আমরা ভালো নেই, ধীরে ধীরে পতনের দিকে চলে যাচ্ছি। সর্বশেষ যে ক্লিপটা শুনলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন তার বক্তব্য, তিনি বললেন যে অকটেন পেট্রোল আমাদের আমদানি করতে হয় না, অকটেন পেট্রোলের যে চাহিদা আমরা তা উৎপাদন করি। কিন্তু তারপরে এই যে দীর্ঘ লাইন দেখলেন, এই লাইন কেন? শুধুমাত্র মিসম্যানেজমেন্ট, অব্যবস্থাপনার কারণে আজকে বাংলাদেশের মানুষ সাফার করছে। ব্যবস্থাপনা করবার মতো সরকার তো বাংলাদেশের নেই, আপনাদের আরো সাফার করতে হবে। ব্যবস্থাপক, ম্যানেজার, ক্রাইসিস ম্যানেজারকে আপনারা দেশ ছাড়া করেছেন, সাফার করবেন না? পাপ বাপকেও ছাড়ে না, আপনাদেরও ছাড়বে না, আমাদের ছাড়বে না। আমরা বড় অন্যায় করে ফেলেছি। বাংলাদেশ যেভাবে তর গতিতে এগিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশের গতিকে আমরা থামিয়ে দিয়েছি, পিছিয়ে দিয়েছি। ইউনূসের শাসনামলে পিছিয়ে দিয়েছি। এখন যে শাসনটা, এটাকে বলতে পারেন ইউনূসেরই একটা বর্ধিত অংশ। দেখুন, বুঝুন, ভোগ করুন, বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের তেলের জন্য এক প্রকার চরম অস্থিরতা, চারিদিকে হাহাকার,
পেট্রোল পাম্পগুলো তেল শূন্য, বাংলাদেশের জ্বালানি সংকট এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ সরকার পর্যন্ত দিশেহারা। আর এই কঠিন সময়ে প্রতিবেশী দেশ ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে তাকিয়ে আছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা আওয়াদ জানিয়েছেন যে দিল্লির গ্রিন সিগন্যাল পাওয়া গেছে জ্বালানি তেল সরবরাহের ব্যাপারে। আসলে কতটা সত্যতা, কতটুকু সত্য সেটা নিয়ে আসলে যথেষ্ট সন্দেহ সংশয় আছে, কারণ সরকার বারবার বলছে যে জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু পাম্পে গিয়ে মানুষের যে হাহাকার, মানুষ আর সরকারকে বিশ্বাস করছে না। জ্বালানি তেলের সংকট তো থাকার কথা না। এই যে লাইনগুলো দেখলেন আপনারা, এগুলো পেট্রোল অকটেনের, ডিজেলের লাইন, ডিজেল পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, যেটুকু জানি যে ডিজেলটা পাওয়া যাচ্ছে, কিন্তু পেট্রোল অকটেনের লাইন হওয়ার কারণটা কি? লাইন তো হওয়ার কথা না। আমি আমার উৎপাদন করি, আমার চাহিদার পুরোটা উৎপাদন করি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বললেন, কখনো কখনো আমরা রপ্তানিও করি, আমার চাহিদা মিটিয়ে রপ্তানিও করি, কিন্তু সেই রপ্তানি পণ্য কিংবা আমার চাহিদা মেটানোর পণ্য আজকে সেই পণ্যের জন্য হাহাকার। এই হাহাকারের শেষ কোথায়? এই হাহাকারের শেষ হবে যদি একটা সঠিক ম্যানেজমেন্টে আসে বাংলাদেশ। কিন্তু এখনকার বাংলাদেশে, এখনকার সরকারের কাছে সেটি খানিকটা দূর কি বাদ। বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম আর অভ্যন্তরীণ মজুদ পুরিয়ে আসা, সব মিলিয়ে এক মহা সংকটে বাংলাদেশ। পরিস্থিতি এতটা গুরুতর তা বোঝা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি পদক্ষেপে। জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে তিনি আজ আমরা যে মুহূর্তে এই ভিডিওটা নির্মাণ করছি সেই মুহূর্তে সচিবালয়ে বৈঠক করছেন। এই বৈঠকে কেবল মন্ত্রী সচিবরাই নন, উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে জ্বালানি সরবরাহ সচল রাখা। সরকারের প্রধান লক্ষ্য এখন খরচ কমানো, আর এই সাশ্রয়ী পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ নেতা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। তার নেতৃত্বে একটি 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা নির্ধারণ করবেন কোন কোন খাতে ব্যয় সংকুচিত করে জ্বালানি আমদানিতে অর্থায়ন করা সম্ভব। এই সংকট মোকাবেলায় তারেক রহমানের সরকার এখন সবচেয়ে ভরসা করছে ভারতের ওপর। বাংলাদেশের অর্থমন্ত্রী ইতিমধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে দেখা করে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নেই। ইতিবাচক দিক হলো, ভারত ইতিমধ্যে সাড়া দিতে শুরু করেছে। সপ্তাহ দেড়েক আগে জরুরি ভিত্তিতে বাংলাদেশে ডিজেল সরবরাহ শুরু করা হয়েছে। এর প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি টানা এই সরবরাহ বজায় রাখতে পারবে? দিল্লির খবর অনুযায়ী বাংলাদেশের অনুরোধকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। তবে ভারতের নিজেদের পরিস্থিতিও খুব একটা সহজ নয়। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারত নিজেই সমস্যার মধ্যে পড়বে। তখন আপনাকে কিভাবে সহযোগিতা করবে? গত 3 দিনে ভারতে অভ্যন্তরীণ জ্বালানি ব্যবহারের ওপর বিধিনিষেধ জারি করার সম্ভাবনা তৈরি হয়েছে। তবুও প্রতিবেশী প্রথম নীতি বা নেইবারহুড ফার্স্ট অংশ হিসেবে দিল্লি এখন এক কঠিন কূটনৈতিক সমীকরণে। একদিকে নিজের দেশের চাহিদা মেটানো, অন্যদিকে বন্ধু রাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়ানো। আর্থিক ও কৌশলগত কারণে তারেক রহমান চাইছেন ভারতের ওপর এই নির্ভরশীলতা বাড়িয়ে সংকট কাটাতে। ভারত সরকার যদি সহযোগিতায় এগিয়েও আসে, হাত বাড়িয়েও দেয়, ভারতের অভ্যন্তরে যদি জ্বালানি সংকট দেখা দেয়, ভারতের জনগণ বাংলাদেশকে সহযোগিতা করার জন্য মাঠে নামতে পারে, সহযোগিতা করার বিরুদ্ধে। কারণ ভারতের জনগণ গত 1.5 বছরে এতটা ক্ষুব্ধ হয়ে গেছে যে এই যে বাংলাদেশের ভারত বিরোধী অ্যাটিটিউডের কারণে, আচরণের কারণে ভারত নিয়ে প্রতিনিয়ত বিষোদ্গার। ভারতের জনগণকে এতটা অস্থির এরকম হতে দেখিনি আগে কখনো, যে বাংলাদেশ নিয়ে এখন তারা সত্যিই ঘৃণা পোষণ করে। ঘৃণা পোষণ করার মতো ঘটনা ঘটিয়েছে বাঙালিরা এবং জনগণ, যার কারণে ভারতের জনগণও এখন ক্ষুব্ধ। সেই জায়গায় ভারতের অভ্যন্তরে যদি সংকট হয়, ভারতের
বিভিন্ন রাজ্যে রাজ্যে, জেলায় জেলায়, অঞ্চলে অঞ্চলে, জনপদে জনপদে যদি জ্বালানি সংকট হয়, যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে কিন্তু ভারত বাংলাদেশকে সহযোগিতা করতে পারবে না, জনগণের বিপক্ষে গিয়ে কোনোভাবেই সহযোগিতা করতে পারবে না। তখন বাংলাদেশের কি অবস্থা হবে একবার চিন্তা করুন। মূলত প্রবলেমটা হচ্ছে ডিজেল। ওই যে অকটেন পেট্রোল, এটার যদি ম্যানেজমেন্টটা ঠিক হয় তাহলে অকটেন পেট্রোলের অবস্থাটা ঠিক হবে। কিন্তু ডিজেল সংকটটা মারাত্মক আকার ধারণ করতে পারে। আমাদের যে বড় গাড়ি, ট্রাক, বাস চলে, ডিজেল জেনারেটর চলে, বিদ্যুৎ চলে, বিভিন্ন ক্ষেত্রে যে এই ডিজেলের ব্যবহারটা, এমনকি আমাদের সেচের জন্য যে পাম্প চলে, সেই সেচ পাম্পও চলে ডিজেল দিয়ে। সর্বাধিক ব্যবহৃত জ্বালানি হচ্ছে ডিজেল, যেটি সম্পূর্ণ আমদানি নির্ভর। এবং সেটার সংকটে যদি পড়ে ভারত নিজেও সংকটে পড়ে, তাহলে আমাদের অবস্থা ভয়াবহ হবে, তাতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা শুধু তেলের নয়, বরং অর্থনীতিরও। সবেমাত্র ক্ষমতায় আসা বিএনপি সরকারের সামনে পাহাড় প্রমাণ আর্থিক চাপ, তার উপর মরার উপর খাড়া গা হয়ে দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ। এই অবস্থায় বাংলাদেশ সরকার হাত বাড়িয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে। আইএমএফ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে প্রায় 20,000 কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। জুনের মধ্যেই প্রথম কিস্তি পাওয়া না গেলে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছে ঢাকা। আজকে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, এই সংকটের পেছনে শুধু আন্তর্জাতিক বাজার দায়ী নয়, দেশের ভেতরে বিশৃঙ্খলাও একটি বড় কারণ। আমি খানিক আগে বললাম যে ম্যানেজমেন্টের অভাব। যুদ্ধ পরিস্থিতি দেখে আতঙ্কিত সাধারণ মানুষ হাড়ি, বালতি, এমনকি ড্রাম নিয়ে পেট্রোল পাম্পে ভিড় করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে কান দিয়ে মানুষ তেল মজুত করতে শুরু করেছে। অনেক জায়গায় মাঝরাতে পাম্প জোর করে খুলে তেল নেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। এই বিশৃঙ্খলা সরবরাহ ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে। আপনারা দুদিন আগে, গত পরশু, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একটা বিবৃতি দেখেছিলেন, সংবাদ মাধ্যমে এসেছিল, যে তারা বলেছিল যে কোনো মুহূর্তে বাংলাদেশের সকল পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। কারণ দুটো, একটি হচ্ছে জ্বালানি তেলের স্বল্পতা, 2 নম্বর হচ্ছে নিরাপত্তাজনিত কারণ ঘটেছে ব্যাপকভাবে, যার দরুন আজকে এই সংকটটা এত মাথাচাড়া দিয়ে উঠেছে। আর এই সংকটে প্রভাব পড়ছে সরাসরি সাধারণ মানুষের জীবনে। জ্বালানি বাঁচাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে অনলাইন ক্লাস চালু করা হয়েছে অনেক ক্ষেত্রে। গার্মেন্টস বাদে সকল কারখানায় বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এমনকি আবাসিক এলাকাতেও চলছে লোডশেডিং। বিশেষজ্ঞরা বলছেন শুধু এসব ছোটখাটো পদক্ষেপে কাজ হবে না, হয়তো অফিস বন্ধ রেখে ওয়ার্ক ফ্রম হোম চালু করতে হবে, যাতে যানবাহনের ওপর চাপ কমে। যদিও এতে অর্থনীতির চাকা কিছুটা ধীর হওয়ার ভয় আছে। আমরা ওয়ার্ক ফ্রম হোম করোনাকালে, কোভিড কালে করেছি, কাজেই সেটি যদি চালু করা যায় তাহলেও হয়তো সংকট কিছুটা লাঘব হতে পারে। এই আকস্মিক জ্বালানি সংকটে যেন সব হিসাব ওলটপালট করে দিচ্ছে। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংকটে কতটা বড় ভূমিকা পালন করেন। ভারতের জ্বালানি সহায়তা কি পারবে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ঢাকাকে আরো গভীর সংকটে ফেলবে? এই মুহূর্তে সত্যিকার অর্থে আমরা একটা অনিশ্চয়তার দোলাচলে দুলছি যে বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত কি হবে, পরিস্থিতি, এই সংকট কিভাবে মোকাবেলা হবে, এর ম্যানেজমেন্ট সঠিক হবে কিনা, সংকট গভীরে ফেলবে কিনা, সেটি দেখতে হলে আমাদের নিশ্চয়ই সামনের দিনগুলো দেখতে হবে। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।